সুপ্রিয় দর্শক, দেশে বিদেশে যেখান থেকেই দেখছেন সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি ব্যাংক নিবেদিত এই সময় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরানা চৌধুরী। দর্শক, জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে আগামীকাল। তবে তার শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। হাদিকে গুলি করার ঘটনায় এ পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয় সহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমরা 3 জন অতিথিকে এনটিভির স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। তারা হলেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আবদুল্লাহ আল ইউসুফ, আমার ডান দিকে আছেন। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান, বাদিকে আছেন আমার প্রথমে, আর আমার বাদিকে পরে আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর এ.কে.এম. মতিনুর রহমান। আপনাদের 3 জনকেই এনটিভিতে স্বাগত জানাচ্ছি। তো আমি প্রথমেই মোহাম্মদ রাশেদ খান, আপনার কাছে জানতে চাই, যেহেতু আপনি এবং হাদি সহকর্মী, একই সাথে রাজনীতি করেন, তো কি মনে হয় যে হঠাৎ করে তফসিল ঘোষণা হলো বৃহস্পতিবার, 24 ঘন্টা পেরোনোর আগেই তার মতো একজন প্রার্থীকে ঠিক প্রচারণা চলা অবস্থায় তার উপর হামলা করা হলো এবং খুব ক্লোজ রেঞ্জে তাকে গুলি করা হয়েছে এবং তার অবস্থা তো আশঙ্কাজনক, আমরা সবাই জানি। আপনি নিজেও হাসপাতালে গিয়েছিলেন গতকালকে। তো কি জন্য হাদির উপর হামলা হলো এবং কারা করলো, কি মনে হয় আপনার? ওসমান হাদি একজন বিপ্লবী সন্তান এবং ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম যোদ্ধা। আমার কয়েকটি প্রোগ্রামে আমরা একসাথে ছিলাম এবং বিভিন্ন জায়গায় দেখা সাক্ষাৎ হয়েছে। তিনি একজন বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন এবং নিরপেক্ষ জায়গা থেকে প্রতিবাদ সমালোচনা করতেন এবং সমাজের যৌক্তিক বিষয়গুলো, অনাচার, নিপীড়ন, এগুলো মানুষের মাঝে তুলে ধরতেন। বিশেষ করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি অত্যন্ত সোচ্চার ছিলেন। এছাড়া আওয়ামী ফ্যাসিজমের যে মিথ্যা বয়ান, ন্যারেটিভ, সেগুলো তিনি নানানভাবে সেই মিথ্যা বয়ানকে মানুষের মাঝে তুলে ধরেছেন এবং সত্য বয়ান, জাতীয়তাবাদের বয়ান, বাংলাদেশের জনগণের বক্তব্য, সেগুলো মানুষের মাঝে উত্থাপন করার চেষ্টা করেছেন। দেখেন, ওসমান হাদিকে গণঅভ্যুত্থানের আগে বা গণঅভ্যুত্থানের সময়েও আমরা কেউ চিনতাম না, সাংবাদিক হিসেবে আপনিও চিনতেন না। খুব অল্প সময়ের মধ্যে তিনি নিজেকে মানুষের কাছে হাজির করেছেন এবং ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন, ভালোবাসা পেয়েছেন। যখন তিনি 8 আসনের প্রার্থী হলেন, আপনি নিশ্চয়ই দেখেছেন যে মানুষ তাকে নির্বাচন করার জন্য টাকা পর্যন্ত দিয়েছে এবং মানুষ তার ভালোবাসা তার প্রতি দেখিয়েছে। যদিও সে কোনো দলের প্রার্থী না, তবে সে কিছু সংখ্যক মানুষ নিয়ে সবসময় প্রচারণা করেছে এবং তিনি সবসময় যেটি বলেছে যে মানে যখন মৃত্যু আসবে কেউ ঠেকাতে পারবে না, বাট বিচারটা যাতে হয়। এখন ওসমান হাদিকে যে উদ্দেশ্যে গুলি করা হলো, আমার কাছে মনে হচ্ছে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে। সীমান্ত একদিকে খোলা রাখলো, ঢাকা থেকে গুলি চালালো, ময়মনসিংহে গেল, সীমান্ত দিয়ে ভারতে চলে গেল। এর আগে দেখেন, যারা তাকে গুলি চালালো তারা তার সাথে ব্যাপকভাবে ঘনিষ্ঠতা তৈরি করলো, ছাত্রলীগের রাজনীতি করত। এমনকি মানে এতটাই ঘনিষ্ঠতা, এক জায়গায় বসে দোয়া, এক জায়গায় আলোচনা। এই শুটার, খুনিরা, তারা পরবর্তীতে মাস্ক পরে বা হেলমেট পরে তাকে টার্গেট করে গুলি করলো এবং সে প্রশিক্ষিত। অন্যথায় কোথায় গুলি করতে হবে আর কোথায় গুলি করলে আসলে মারা যাবে, এই প্রশিক্ষণ তাকে দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে তাকে এটা শেখানো হয়েছে এবং এরপরে তাকে হাদিকে টার্গেট করা হয়েছে। এখন আমরা শুনতে পাচ্ছি যে এই টার্গেটে অনেকে আছে, হিট লিস্টে অনেকে আছে এবং আমার কাছে মনে হয় যে তফসিল ঘোষণার পরে একটা আতঙ্ক সৃষ্টি করা, একটি ভয় সৃষ্টি করা, টার্গেট করা হয়েছে তরুণদেরকে এবং যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে, যারা আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে কথা বলে। প্রথমত ভারতীয় আধিপত্যবাদ, হ্যাঁ, অনেকে হয়তো আপনার আওয়ামী লীগের যে ফ্যাসিজম সেটার বিরুদ্ধে কথা বলে। তবে এই মুহূর্তে আমি লক্ষ্য করছি ভোটের রাজনীতির কারণে, যেহেতু আওয়ামী লীগ একটি বড় দল, অনেকে আওয়ামী লীগের বিষয়ে কথা বলছেন। আওয়ামী লীগ যে একটা গণহত্যাকারী দল, আওয়ামী লীগ যে একটি মাফিয়া দল, আওয়ামী লীগ যে 16 বছর ধরে নিপীড়ন চালিয়েছে, আমার কাছে মনে হয় বড় বড় নেতারা এই কথাগুলো বলছে না। তারা আবার বিভিন্ন জায়গায় এলাকায় দেখবেন যে, আমি নাম বলছি না, এটা হচ্ছে যে আওয়ামী লীগকে প্রোটেকশন দেওয়া। কিন্তু
এই তরুণ প্রজন্মের যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, প্রেক্ষাপট সৃষ্টি করেছে, আন্দোলন সংগ্রাম করেছে, তারা আবার আওয়ামী লীগের ব্যাপারে একাট্টা, ভারতীয় ফ্যাসিজমের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে একাট্টা। এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে এই তরুণদেরকে এবং যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে টার্গেট করা হয়েছে। হয়তো আমার উসমান হাদি ভাইকে গত পরশুদিন টার্গেট করা হয়েছে, এরপরে আমি, আপনি, অর্থাৎ যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে ভয় দেখানো যে তোমরা যদি ভারতীয় বিরুদ্ধে কথা বলো তোমাদেরকে এইভাবে উসমান হাদির পরিণতি ভোগ করা লাগবে। তার মানে এই বাংলাদেশে আমরা তরুণরা, আমরা জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, আমরা কেউ আসলে নিরাপদ নয়। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, কাকে দায় দিবেন? দেখেন, এই যে পালিয়ে গেল দুইজন আসামি, সরকারের দায় নাই, স্বরাষ্ট্র উপদেষ্টার দায় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি শেষ করি 30 সেকেন্ডে। স্বরাষ্ট্র উপদেষ্টা এই যে সরকারের 16 মাসে এখনো পর্যন্ত এই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ বা ফ্যাসিবাদকে নির্মূল করতে পারে নাই, উল্টো তারা ফ্যাসিবাদকে আশকারা দিয়েছে, ফ্যাসিবাদকে নানানভাবে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আমাদের জন্য এই বাংলাদেশকে তারা নিরাপদ করতে পারে নাই। উসমান হাদিকে গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে। তিনি বাঁচবেন নাকি আমাদের মাঝে ফিরে আসবেন আমি জানি না। বাট আজকের একটা সায়ন্ত আমাকে বলছিলেন, আর একটা টকশো থেকে যখন ফিরছিলাম জিটিভি থেকে, তিনি বলছিলেন যে পুরো পৃথিবীতে এরকম ঘটনার পরে ফিরে এসেছে মাত্র 4 জন, মাত্র 4 জন। তার মানে উসমান হাদি আমাদের মাঝে ফিরবেন, এইটা হবে একটি অলৌকিক ঘটনা। তাকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে এবং সরকার যেহেতু এই যে ছাত্রলীগের পান্ডাদেরকে গ্রেপ্তার করে নাই, তাদেরকে জেলের বাইরে রেখেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা এখনো পর্যন্ত আমি এই বিষয়ে পরে আসবো রাশিদ খান, তারা কোনোভাবে দায় এড়াতে পারে না। ওকে, আমি এই বিষয়ে পরে আসবো আপনার কাছে। আমি একটু অধ্যাপক মতিনুর রহমান আপনার কাছে আসতে চাই যে রাশেদ যেটি বলছেন যে কেউই আসলে নিরাপদ নয় বাংলাদেশে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন এবং সম্মানিত সহ আলোচক সবাইকে শুভেচ্ছা। আমি কেউ নিরাপদ নয়, এটি বাংলাদেশের নিশ্চয়ই প্রতিটি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, এটি আমি একমত নই। তবে নিরাপত্তা পরিস্থিতি যে খুব সন্তোষজনক সেটাও আমি মনে করি না। তবে টার্গেট করে যে হত্যা করার পরিকল্পনা সেটা তো আমরা মিডিয়াতে জানলাম এবং তারই ধারাবাহিকতায় আমি মনে করি যে ওসমান হাদিকে যেটা হত্যার উদ্দেশ্যে মূলত এই ঘটনাটি ঘটানো হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে নিশ্চয়ই সরকারের দায় রয়েছে, সরকার দায় নিশ্চয়ই এড়াতে পারেন না। কিন্তু পাশাপাশি আপনাকে যদি একটু পূর্বাপর আমি বলি, তাহলে ওসমান হাদিকে আসলে টার্গেটটা করা হলো কেন, যদি আমি এই প্রশ্নে আসি। আমার ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটা হচ্ছে যে দেখুন, এখানে অনেকগুলো ইস্যু আমাদের সামনে আসে ওসমান হাদিকে ঘটনাকে কেন্দ্র করে, যেটা রাশেদ বলার চেষ্টা করলেন যে 80 জন বা 50 জনের একটা তালিকা প্রণয়ন করা হয়েছে। এই 5ই আগস্টের পর থেকে অ্যাকচুয়ালি ঘটনাটি এরকম হয়েছে, আপনি দেখবেন যে 8ই আগস্ট যখন প্রফেসর ইউনূসের নেতৃত্বে সরকারটি গঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার, এরপর থেকে ধরেন একটি রাজনৈতিক দল, বিশেষ করে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি নির্বাচনের কথা বলেছে 3 মাসের ভিতরে, এবং এটিকে কাউন্টার হিসেবে কিছু কিছু রাজনৈতিক দল বলেছে নির্বাচনে এত দ্রুত কেন, এই সরকার থাকবে, এবং সেটি নিয়ে কিন্তু একটা পক্ষ বিপক্ষ হয়েছে। এখন এসে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে আপনি দেখবেন যে 1/11-এর সময় কিন্তু একটি গভর্নমেন্ট ছিল, যে গভর্নমেন্ট মূলত কেয়ারটেকার গভর্নমেন্টের ফরমেশনই ছিল, কিন্তু তারাও 2 বছর ক্ষমতায় ছিল। সেখানে একটি মহল চেষ্টা করেছে যে এই সরকারটা আরও প্রলম্বিত হোক। এই বর্তমান সরকারকেও কিন্তু অনেকে অনেকভাবে তার রাষ্ট্র ক্ষমতা থেকে থাকার জন্য বা রাখার জন্য বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করেছে। কোশ্চেনটা হচ্ছে যে নির্বাচিত সরকার ছাড়া সে আপনি লিগ্যাসি লাগবে। নির্বাচিত সরকার, হাসিনা তো নিজেকে নির্বাচিত সরকার বলতো, কিন্তু নির্বাচিত সরকার প্লাস লিগ্যাসি, জনগণের লিগ্যাসি ছিল কিনা, এটি ছাড়া একটা স্টেবল সিচুয়েশন কখনো একটা রাষ্ট্রের ভেতরে হতে পারে না। এবং সেই দৃষ্টিকোণ থেকে নির্বাচন যে অতি দ্রুত, যেটা বলা হচ্ছে সংস্কার, বিচার, অনেকগুলো ইস্যুস, ফাইন, এটা জুলাই আগস্টের স্পিরিট এরকম ছিল। এই নির্বাচনটা আরও আগে যদি হতো তাহলে আপনি আজকে বাংলায় একটা স্টেবল জায়গায় আসতে হবে। তো মানে মানুষ তো চায় একটা স্বাভাবিক পর্যায়ে,
এই যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো আপনার প্রলম্বিত হবে ততদিন পর্যন্ত অনেকগুলো কেওয়াটিক সিচুয়েশন তৈরি হবে। এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রাষ্ট্র ক্ষমতা আসলে আমরা সবাই যেতে চাচ্ছি, এটা আমার কাছে মনে হচ্ছে, কিন্তু আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া, এর মাধ্যমটা তো আসলে নির্বাচন ছাড়া তো অন্য কোনো পথ নাই। এখন সেটি সুষ্ঠু, স্বাভাবিক, ফেয়ার এবং গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, সেটি নিয়ে হয়তো আমরা আলোচনা করতে পারি এবং সেটা আমরা প্রত্যাশা করি। এখানে একটি মহল চাইছে যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন সেটা ক্রেডিবল হবে কিনা, কোশ্চেন এরকম অনেকে করে থাকেন। এখন আপনি আওয়ামী লীগ তো এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যে আওয়ামী লীগের প্রসঙ্গ তো আপনি এই মুহূর্তে আর আলোচনায় আনতে পারবেন না। কী কারণে? বিগত 17 বছর তারা গণতন্ত্রকে, মানুষের অধিকারকে একদম ভুলুণ্ঠিত করে দিয়েছে। সুতরাং এটি আওয়ামী লীগ যেরকম 17 বছর যে প্রক্রিয়ার মধ্যে ক্ষমতায় ছিল, ওই প্রক্রিয়াতে পরবর্তীতে কেউ ক্ষমতায় আসে আমরা প্রত্যাশা করি না। কিন্তু একটা ফ্যাসিজমকে তো আপনি কোনোভাবেই অ্যাকসেপ্ট করতে পারেন না, মানে কোনোভাবেই এটা হয় না। এটা পৃথিবীর অনেক জায়গায় দেখবেন সেটা গ্রহণ কেউ করে নাই। কিন্তু আমাদের প্রশ্ন, সাধারণ নাগরিক হিসেবে যেটা মনে করি, আমি মনে করি হাদিকে টার্গেট করা হচ্ছে 2-3টে কারণে, আমার ব্যক্তিগত অবজারভেশন। নাম্বার 1 হচ্ছে নির্বাচন, একটি মহল শুরু থেকে নির্বাচনের বিপক্ষে অবস্থান নিয়েছে, শুরু থেকেই। বাকি দুটো যদি এটি সংক্ষেপে একটা। বলেন। নাম্বার 2 হচ্ছে হাদি যে আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছে, এবং আপনি দেখবেন যে হাদিকে যখন ওই আসনের বিএনপির একজন স্ট্যান্ডিং কমিটির মেম্বার মির্জা আব্বাস উনি দেখতে গেছেন এবং তাকে অসম্মানজনক, বা আমি বলতে পারি যে এক ধরনের মব সৃষ্টি করা হয়েছে। এটি একটি জিনিস যেটা নেক্সট হয়তো রাষ্ট্র ক্ষমতায় জনগণ যদি যাকে চাবে, আমরা ধরে নিচ্ছি যে একটা বড় রাজনৈতিক দল হিসেবে তার একটা অংশগ্রহণ থাকবে, সংক্ষেপ করেন। এটা একটা কারণ, মানে তাকেও একটা বড় দলকে কোশ্চেনেবল করা এবং পরবর্তীতে এটাকে অন্যভাবে আমাকে কাউন্টার দিয়েছে। আরেকটি হচ্ছে, আমি যেটা মনে করি, যেটা রাশেদ বলল, রাশেদের এই অংশের সাথে আমি একমত, যে আওয়ামী লীগ সরকার তার অংশগ্রহণ ছাড়া, এবং এটি তো সত্য যে প্রতিবেশী রাষ্ট্র ভারত এই বিগত 17 বছরে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় রাখার ক্ষেত্রে যে ভূমিকা রেখেছে এটা তো প্রমাণিত। তো সুতরাং তারাও তো চাইবে বাংলাদেশ স্থিতিশীল থাকে। আমি মনে করি যে এখানে পার্শ্ববর্তী রাষ্ট্রের যে গোয়েন্দা সংস্থা এবং তাদের একটা ভূমিকা এখানে থাকতে পারে। ওকে, আমি 3টা পয়েন্ট আমি এই বিষয়ে বিস্তারিত জানার জন্য পরবর্তীতে আপনার কাছে আসব। আমি একটু অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর আব্দুল্লাহ আল ইউসুফ আপনার কাছে জানতে চাই যে নির্বাচনের তফসিল ঘোষণার পর এই হামলার কারণে নির্বাচনের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সেই জায়গাটায় আপনি কোনো ঝুঁকি দেখছেন কিনা? ধন্যবাদ। দর্শক শ্রোতাকে সালাম। আমি ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করে শুরু করছি। এই ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হবে কিনা এবং সেটা নির্বাচনে কোনো রকমের ভূমিকা রাখবে কিনা, সে ব্যাপারে মন্তব্য করার আগে আমরা হামলাটার নেপথ্যের কারণগুলো, সম্ভাব্য কারণ কি হতে পারে এবং কারা এটা করে থাকতে পারে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে তাদের লক্ষ্য উদ্দেশ্য কী, সেখান থেকে বোঝা যাবে যে নির্বাচনের উপর কোনো ইফেক্ট পড়বে কিনা। আমি প্রায় একটা কথা বলে থাকি, হাদির মাথায় গুলি লাগার পর থেকে আমি বলছি একটা জিনিস, সবাইকে, পরিচিতদের বলছি, যে অ্যাকচুয়ালি এখানে হাদির মাথায় শুধু একটা বুলেট ছোড়া হয়েছে আর পুরো জাতির মাথায় 3টা মনস্তাত্ত্বিক মিসাইল ছোড়া হয়েছে। একটা মিসাইল হচ্ছে আপনার ভয়, একটা হতাশা এবং আরেকটা হচ্ছে অবিশ্বাস, যেটা অলরেডি আমার সহ আলোচক বললেন রাশেদ, যে আমরা জানি যে এই জুলাই বিপ্লবের পর থেকে যতগুলো বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে, তার মধ্যে নিঃসন্দেহে হাদি ছিল একটা অন্যতম। ওর কোনো ভয়ই ছিল না। এবং আমি বিশেষ করে বিগত কয়েকদিন ওর এত বেশি রিল আমরা দেখতে পেতাম যে ও যতটা সাহসিকতার সঙ্গে স্পষ্টভাবে এই কথাগুলো বলতো, এতে করে প্রথম যে মিসাইলটি ছোড়া হয়েছে, যারা তার মতোই সাহসী, স্পষ্টবাদী, তাদের জন্য একটা মেসেজ দেওয়া হয়েছে, ভয় দেখানো। সো দ্যাট ওয়াজ দি ফার্স্ট মিসাইল, অ্যাজ আই সেড, যেটার মাধ্যমে, যেমন এখানে রাশেদ বসে আছে এবং আর অন্যান্য অনেকে আছে, ওর সহকর্মী যারা ছিল, একই সঙ্গে আন্দোলন করেছে, তাদের ভিতরে অনেক বিষয়টা বুঝলাম। হতাশার বিষয়টা বলেন। হতাশার বিষয়টা ঠিক যেটা আপনি বললেন, যে আমাদের অনেকের ভিতরে একটা সন্দেহ কাজ করছিল যে নির্বাচনটাকে আদৌ সময় মতন হবে কিনা, অন্তর্বর্তীকালীন সরকার আরও দীর্ঘদিন ধরে ক্ষমতায় বসে থাকতে চায় কিনা, বা কোনো একটি মহল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে কিনা। তো এই ধরনের একটা ঘটনা যখনই হয়, তখন দেখুন আপনি কিন্তু প্রশ্নটা করলেন যেটা কোনো ইম্প্যাক্ট নির্বাচনের উপর পড়বে কিনা। কাজে আমাদের ভিতরে একটা
হতাশার জায়গা যে ছিল যে আমাদেরকে এভাবে আর কতদিন চলতে হবে, আমরা কখন আমরা একটা স্ট্যাবল একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট পাবো, সেখানে যখন তফসিলটা ঘোষণা করা হলো, জাতি যখন একটা আশার আলো দেখতে পেলো, ঠিক তখনই এই আঘাতটা আসলো, যাতে ওইটাকে আবার অনিশ্চিত করে ফেলা যায়, মানুষের মনে আবার সন্দেহের বীজ নতুন করে বপন করে দেওয়া যায় যে নির্বাচনটা হয়। অবিশ্বাস। আর লাস্ট যেটা আমি বলবো যে প্রথম দুটো যেটা প্রথমেই বলে নেই যে এ দুটো মারণাস্ত্র কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছে, ওরা ভয় দেখাতে পারেনি যারাই চেষ্টা করেছে, এবং জাতিকে হতাশও করতে পারেনি। বাট তৃতীয় যে মারণাস্ত্রটা অবিশ্বাস তৈরি করা, সেটা তারা খুব সফল হয়েছে। কারণ আমরা দেখতে পেলাম এই ঘটনার পরপরই প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের কিছু নেতা এমন কিছু কমেন্ট করেছেন যেটা থেকে স্পষ্টভাবেই বোঝাচ্ছে তাদের সেই পুরনো দোষারোপের রাজনীতিটা আবার শুরু হচ্ছে। যে এটার পেছনে কারা থাকতে পারে, কাদের এটা মোটিভ হতে পারে যে এখন একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করা, সেটা তদন্ত না করে, এটার কোনো কিছুই উদ্ঘাটন না করে, শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করে একে অপরকে দোষারোপ করার একটা টেন্ডেন্সি আমরা দেখতে পেলাম। আমি হাদির সহকর্মী যারা ছিল হসপিটালে, তারা মির্জা আব্বাস সাহেবের সঙ্গে যে আচরণটা করেছেন সেটাকে আমি খুব একটা আপত্তিকর মনে করি না। কারণ ইন দি হিট অফ দি মোমেন্ট ওরকম একটা সময় আমার একটা সহকর্মী বা আমার সাথে আন্দোলন করেছেন এমন একটা পর্যায়ে আছেন, এই সময় কিন্তু মানুষ খুব ইমোশনালি আউটবাস্ট করে, কিন্তু কেন মির্জা আব্বাস, সেটি একটা প্রশ্ন থাকতেই পারে। আমি ব্রিগেডিয়ার আব্দুল্লাহ ইউসুফ, আপনার কাছেই আবার আসতে চাই যে আপনি বলছিলেন যে এই অবিশ্বাসটা তৈরি করতে পেরেছে যারা এই হাদিকে আক্রমণ করার মাধ্যমে কিছু একটা অর্জন করতে চেয়েছে, সেই জায়গাটায় তারা বাকি দুইটা পয়েন্টে তারা ব্যর্থ হয়েছে, কিন্তু একটা পয়েন্টে তারা একটু সফল হয়েছে। রাইট। তো সেই জায়গাটা যদি একটু বিস্তারিত বলতেন। তো অবিশ্বাসের জায়গাটা যেটা বললাম যে এখানে আপনার কয়েকটা জিনিস ইনস্ট্যান্টলি, যে কতগুলো প্রি কনসিভড আইডিয়া থেকে, যেমন ওরাও তো একটু রিয়্যাক্ট করলো যখন নাকি মির্জা আব্বাস সাহেব দেখতে গেলেন হাসপাতালে। তারপরে আমরা দেখলাম আবার অন্যদিকে রাতে একটা প্রেস কনফারেন্স হলো বোধহয়, ওখানে মির্জা ফখরুল ইসলাম নিজেই বললেন যে বিএনপি চুপ করে থাকবে না। এই যে একটা হিটিং আপ দি টোটাল পলিটিক্যাল এনভায়রনমেন্ট। অন দি আদার হ্যান্ড ইভেন জামাতের আমির একটা কথা বললেন যে রাজনৈতিক ভিন্নমতের কারণে সহিংসতা কাম্য নয়। মানে ব্যাপারটা হচ্ছে যে এখানে ঘরের মধ্যেই নিজেদের মধ্যে একটা একজন পরস্পরের দিকে অঙ্গুলি নির্দেশ করা, এরকম কতগুলো আমরা স্টেটমেন্ট দেখতে পেলাম। তবে আমি বলবো যে এখানে বিশেষ করে ডক্টর ইউনূসকে উনি অত্যন্ত বিচক্ষণ একজন লোক, উনি ইনস্ট্যান্টলি সব দলগুলোকে উনি ডেকেছেন যুবনায়, এখানে উনি জিনিসটাকে বলেছেন তিনটা দলকে ডেকেছেন। হ্যাঁ, সব দলকে বয়কট করে তিনটা দলকে ডেকেছে। তিনি এই বৈষম্য সবসময় করেন। তবে এখানে যেটা ছিল যে যাদের মধ্যে সন্দেহের তীর আনাগোনা হচ্ছিল আর কি মোস্টলি, তো আমার হয়তো ওদেরকে ডেকে তারা বলেছেন যে এই ধরনের রাজনৈতিক আপনারা বিতর্ক করেন, কিন্তু এই নিজেদের ঐক্যটাকে নষ্ট করবেন না। অ্যাকচুয়ালি আমরা জুলাইয়ের আমাদের মূল স্ট্রেংথটাই তো ছিল, আমাদের একটা কমন এনিমি ছিল। আমাদের একদিকে ছিল ফ্যাসিবাদী সরকার এবং তাদের দোসর ভারত, এবং এই ফ্যাসিবাদী সরকারকে হটানোর জন্যই কিন্তু সবাই একটা কমন এনিমিকে সরানোর জন্য সবাই ঐক্যবদ্ধ হলো। কাজেই আমাদের এনিমি কী করবে, যে কোনো মূল্যে হোক নিজেদের মধ্যে সন্দেহের বীজ ঢুকিয়ে যে কোনোভাবে এই ঐক্যটাকে নষ্ট করার চেষ্টা করবে। বিভিন্ন সময় তারা করেছে। সো এই সম্ভাবনাটা রয়েই গেছে। তারপরে আমি মনে করি ইদানিং দু একদিন যাওয়ার পর থেকে আমরা দেখছি যে না, আবার সেই ধরনের হট ডিসকাশনটা হচ্ছে না। যাই হোক, প্রসঙ্গক্রমে একটা জিনিস বলতে চাই, যেটা হয়তো আপনি আমাকে প্রশ্ন করেননি, বাট এটা খুবই আমি মনে করি পরিধানযোগ্য। অনেকেই শুটারের স্কিল নিয়ে অনেক কথাবার্তা বলছেন, হি মাস্ট বি এ ভেরি ট্রেইন শুটার, শার্প শুটার, মার্কসম্যান। আসলে যে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি করা হয়েছে এটার জন্য শুটার মার্কসম্যান হওয়ার কোনো প্রয়োজন হয় না। ইটস এ ভেরি ইজি টার্গেট। লিটারালি আপনি মাথায় পিস্তল লাগিয়ে গুলি করার মতো। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এই শুটারের দক্ষতার উপর ভিত্তি করে এই পরিকল্পনাটা কতখানি সুদূরপ্রসারী বা কতখানি ভয়ানক সেটা চিন্তা না করে আমরা অন্য দিক থেকে চিন্তা করি যে এরকম একটা ঘটনা ঘটানোর জন্য দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা হয়েছে, রেকি করা হয়েছে, তার মুভমেন্ট, সে কখন কোথায় যায়, এবং তার সাথেই থেকে লোকগুলোকে ওখানে অনুপ্রবেশ করানো হয়েছে বন্ধু বেশে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে রাখার মতো সেটা হচ্ছে সে যাতে পালিয়ে যেতে পারে এই জন্য সেফ একটা এক্সিট প্ল্যানও তারা তৈরি করে রেখেছে। আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি সিগনিফিকেন্ট এজন্যই মনে হয়, কারণ আমরা দেখেছি সাধারণত এই ধরনের যখন কিলিং করা হয় তখন মাস্টারমাইন্ড যারা থাকে ঘটনার পেছনে, তারা নিজেদেরকে আড়াল করার জন্য প্রায় ক্ষেত্রেই করে কি, যে অরিজিনাল শুটার যে অংশগ্রহণ করেছে অপারেশনে তাকে খরচ করে ফেলে, তাকে বাঁচিয়ে রাখে না।
কারণ তাকে বাঁচিয়ে রাখলেই তো তাকে ধরে ট্রেস করে করে আপনি একসময় গডফাদারের কাছে বা মাস্টার মাইন্ডের কাছে পৌঁছে যাবেন। কিন্তু এখানে তারা ডেলিবারেটলি ওকে প্রোটেকশন দিয়ে এক্সিটের ব্যবস্থা করেছে, বিকজ দ্যাট ক্যারিজ এ ভেরি ডেঞ্জারাস মেসেজ। এটা অত্যন্ত ভয়াবহ একটা মেসেজ ক্যারি করে যে সম্ভবত এরকম শুটার আরও অনেকেই আছে, তাদের প্রত্যেকের জন্য টার্গেট দিয়ে দেওয়া আছে। আজকে যদি তাকে ধরে ফেলা হতো, প্রথমত হচ্ছে পুরো নেটওয়ার্কটা আইডেন্টিফাই হওয়ার একটা সুযোগ থাকতো, দ্বিতীয়ত যে শুটারদেরকে যারা এমপ্লয় করেছে শুটার তাদের উপর আস্থা হারাতো যে আমি অপারেশন শেষ করলেই তো আমাকে খরচ করে ফেলবে। এখন তারা মেসেজ দিল অন্যান্য শুটারদেরকে যে ইভেন ইফ ইউ কমপ্লিট দ্য অপারেশন ইটস আওয়ার রেসপন্সিবিলিটি, আমরা তোমাকে সেফলি ওখান থেকে এক্সট্রা করে বের করে নিয়ে আসবো। কাজেই এই আততায়ীকে ধরতে না পারাটা এটা আমাদের জন্য একটা সিরিয়াস ব্যাপার। এটা কিন্তু ওদেরকে অনেক বেশি এনকারেজ করবে, ইন্সপায়ার করবে। দে উইল নো যে আমরা এই ধরনের ঘটনা ঘটাবো এবং সেফলি আমরা বের হয়ে চলে যাব। প্রশাসন আমাদের কিছুই করতে পারবে না, গোয়েন্দা আমাদের কিছুই করতে পারবে না। এই জন্যই আমাদের খুব বেশি প্রয়োজন এখন এই লোকটাকে খুঁজে বের করা। আমার কাছে এটা কিন্তু খুব যারা যারা এই হিট লিস্টে আমরা যেগুলো তালিকা দেখতে পাচ্ছি তাদের জন্য আমি আসলেই খুব চিন্তিত, কারণ আমার মনে হয় না যে একটা শুটিং করেই তারা থেমে থাকবে। ওকে, জি ধন্যবাদ। আমি রাশেদ খান আপনার কাছে আসতে চাই যে রাজনৈতিক দল, আপনি একটি দলের সাধারণ সম্পাদক, রাজনৈতিক দলগুলো এই হাদির উপর আক্রমণের পর রাজনৈতিক দলগুলোর যেই কার্যক্রম অ্যাক্টিভিটিস, তাতে কি আপনি কোনো ধরনের ব্যত্যয় দেখছেন যে এরকম হওয়া উচিত নয়, যেটি ব্রিগেডিয়ার ইউসুফ একটু বলেছেন? সেই জায়গাটায় অধ্যাপক মতিনুর রহমানও একটু ইঙ্গিত দিয়েছেন যে তৃতীয় কোনো শক্তি যারা রাজনৈতিকভাবে এখান থেকে কিছু গেইন নিতে চায় সেই বিষয়টাও অবতারণা করেছেন। তো আপনার কি মনে হয়? দেখেন, আমি যদি সরাসরি বলি, শুরুতে এই ঘটনার দায় বিএনপির উপরে দেওয়ার চেষ্টা করছিল এবং জামাতের আমির এমনভাবে বক্তব্য দিয়েছে মনে হচ্ছে যে মির্জা আব্বাস এই ঘটনা ঘটিয়েছে। যদিও নাম বলেনি, কিন্তু আকারে ইঙ্গিতে ওই দিকেই বুঝিয়েছে, আমি যদি ভুল না করি। এটা আসলে জামাতের আমিরের একটা বড় ভুল। তিনি কি ঢাকা ৮ আসন কেন্দ্রিক রাজনীতি হতে পারে? যেটি হোক না কেন, তিনি আসলে একটা বিভেদ উস্কে দেওয়ার পায়তারা করেছিলেন। পরবর্তীতে এই বিভেদ এমন পর্যায়ে গেল, ঢাকা মেডিকেলে যখন মির্জা আব্বাস সাহেব গেল, আমরা দেখলাম যে এমন একটা অবস্থা মনে হচ্ছে যে ইনকিলাব মঞ্চের যারা সাধারণ শিক্ষার্থী বা যারাই সেখানে গিয়েছে, মানে হাদি সাহেবের ভক্ত এবং ছাত্রদল, মির্জা আব্বাস, একটা মুখোমুখি অবস্থা। সেখানে তো অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী গিয়েছে। তবে আমি একটা জিনিস খুব বলা যায় যে এটা মির্জা আব্বাস সাহেবকে ধন্যবাদ জানাতে হয় যে তিনি এ ধরনের অপমান, অপদস্থ একদম সহ্য করেছেন। আমার মনে হয় যে একজন সিনিয়র নেতার যে বৈশিষ্ট্য সেটি তিনি সেখানে দেখিয়েছেন যে হ্যাঁ, কিছুক্ষণ পরেই তো বোঝা যাবে আসলে কি হয়েছে। এবং আমার প্রশ্ন হলো যে একজন মনে করেন যে মির্জা আব্বাসের নির্দেশনায় এ ধরনের ঘটনা ঘটলো, কথার কথা, তো মির্জা আব্বাসকে এই ঘটনা ঘটানোর পরে সেখানে যাবে, তাই না? পরবর্তীতে দেখেন রাতের মধ্যেই আমি দেখলাম যে দ্য ডিসেন্ট নামে একটা ইনভেস্টিগেটিভ আপনার মিডিয়া, তারা কিন্তু জিনিসটা সামনে আনা শুরু করলো। একটা ঘড়ি, ওই ঘড়ি ওটাই কিন্তু আসলে ওই শুটারকে চিহ্নিত করে দিয়েছে। এনিহাও তাদের কাছে তথ্যপত্র ফাইন্ডিংস গেছে বা তথ্যপত্র পেয়েছে, ওই যে ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছে, এনিহাও হয়তো তারা বুঝেছে যে এরা আসলে আমাদের কাছে বন্ধু বেশি এসেছিল। তো সেখান থেকে তদন্ত করতে করতে সব মোটামুটি পেয়ে গেল। তো আমার কাছে মনে হয় যদি এই তদন্তটা না আসতো যে হাদির কাছে বন্ধু বেশি তারা গিয়েছিল, সেক্ষেত্রে বিএনপি রাজনৈতিকভাবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতো, তাই না? সারা দেশে বিএনপির বিরুদ্ধে আন্দোলন, সামনে নির্বাচন। তো এই জায়গা থেকে বিএনপি কিছুটা রেহাই পেয়েছে এবং জামাত এই পলিটিক্সটা করতে চেয়েছিল, যেটা জামাতের আসলে আমি বলবো যে একটা ঘৃণ্য এবং নোংরা পলিটিক্স। এই ধরনের পলিটিক্স একটা ইসলামিক দল করতে পারে না, আমি যেটা মনে করি। স্যার এখানে আসেন, তিনিও বলবেন। আমি ইসলামী বিশ্ববিদ্যালয়ে 1 বছর পড়েছি, তিনি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো সেই হিসেবে আমারও শিক্ষক। তো জামাতের এই পলিটিক্সটা করা ঠিক হয়নি। আবার ডাকসুর ভিপি সাদিক কায়েব, সে কিন্তু নাম বলে না, কিন্তু আকার ইঙ্গিতে ওই যে বিএনপিকে বলা হয়েছে চান্দাবাজের দল, তো ওই হিসেবেই ওই ইঙ্গিত করেই কিন্তু তিনি পোস্ট করেছেন। ডাকসুর ভিপি হিসেবে তিনি তো শিবিরের নেতা না এই মুহূর্তে, তাই না? তিনি তো সবার নেতা, সারা বাংলাদেশের ছাত্র জনতার ভিপি।
সেই হিসেবে তিনিও নিরপেক্ষতার জায়গাটা হারিয়েছেন। না, তো এইভাবে তিনিও তো বোধহয় ঢাকা ৮ আসন থেকে নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছেন এরকম শোনা যাচ্ছে। শোনা যাচ্ছিল, কিন্তু তিনি ফিল্ডে নাই। ফিল্ডে আছে মির্জা আব্বাস সাহেব এবং ওসমান হাদি সাহেব। তো যাই হোক, যেটি হোক না কেন, জামাতের এই পলিটিক্সটা আমি মোটেও ভালোভাবে নিই নাই। বরং জামাত এই মুহূর্তে যেটি করছে আরও কিছু ঘিন্ন কাজ। দেখেন, আমাকে মেজর আখতারুজ্জামান রাজাকার বলেছিল জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময় একটা টক শোতে, ফেস দ্য পিপুলের একটি টক শোতে। এমনকি এই জুলাই গণঅভ্যুত্থানকারী যারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকারী, তাদেরকে রাজাকার বলেছে। হাসিনা যে অপরাধ করেছে, একই ধরনের অপরাধ, একই ধরনের বক্তব্য দিয়েছে এই মেজর আখতারুজ্জামান। এরকম একজন ঘিন্ন মানুষকে জামাত তার দলে জায়গা করে দিল, কারণটা কি আমি বুঝলাম না। অন্যদিকে কৃষ্ণ নন্দী একজন বিতর্কিত ব্যক্তি, এবং যারা ভারতের রয়ের সাথে কানেকশন রাখে তাদের সাথে এই কৃষ্ণ নন্দীর সম্পর্ক, যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে আপনারা দেখেছেন, মদ খাওয়া ছবি। না, কিন্তু কৃষ্ণনন্দী তো অনেক আগে থেকেই জামাতের রাজনীতির সাথে জড়িত। আমরা তো আগে দেখি না, আগে তো জানি না। হ্যাঁ, সম্পর্ক হয়তো ব্যক্তি পর্যায়ে থাকতে পারে, কিন্তু ওই যে নাম আমি মনে করতে পারতেছি না, একজন ব্যক্তির সাথে তার ছবি ভাইরাল হয়েছে না, কি বাসুজন, নামটা আমার এই মুহূর্তে মনে আসতেছে না। তার সাথে তার যে সম্পর্ক, এটা তো মিথ্যা না। তিনি তো বলেন নাই যে ওনার সাথে আমার যোগাযোগ নাই, সম্পর্ক নাই। উনি প্রকৃতপক্ষে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বিভ্রান্ত করেন, যেটি আমি জানি। বিভিন্ন অ্যানালাইসিস, তথ্য প্রমাণ আমার কাছেও আছে। ওই ব্যক্তির সাথে তার সম্পর্ক, এবং তিনি অস্বীকার করেননি যে আমার সাথে সম্পর্ক নয়। এখন জামাত হঠাৎ করে একটি ইসলামিক দল, হঠাৎ করে তার হিন্দু প্রার্থী কেন লাগলো? সমস্যা কোথায়? সমস্যা তো আছেই। আপনার গঠনতন্ত্র কি বলা আছে? ইসলামী খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থা। না, কিন্তু অমুসলিমরা জামাতের রাজনীতি করতে পারবে না এরকম কিছু তো তো আপনি জামাত ইসলামী কেন রাখছেন? আপনি শুধু জামাত নাম দেন, আপনি একটি অসাম্প্রদায়িক দল হন, সেটা আপনি একটি সবার দলের দল হন। নিজস্ব বিষয়। না, এটা নিজস্ব বিষয়ের কিছু না। আপনি একদিকে বলবেন যে জামাত ইসলামী অর্থাৎ ইসলামকে প্রতিষ্ঠা করে আপনার মূল লক্ষ্য। একজন হিন্দু ভাই, তার তো আলাদা ধর্ম আছে, তাই না? তিনি তো আসলে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, খেলাফত কায়েম করার জন্য তিনি তো আসেননি না, জামাতে। কিন্তু জামাতের গঠনতন্ত্রে কি আছে? জামাত তো রাজনীতি করছে, তারা ভোট চাবে, রাজনীতি ভোট তো করতেই পারে, কোনো হিন্দু আপত্তি ভোটার নাই। আছে, খ্রিস্টান ভোটার আছে, বৌদ্ধ ভোটার আছে, অনেক ধরনের ভোটার আছে, আচ্ছা, সবার আমি কাছেই আপনাকে তো ভোট প্রশ্ন চাবে। করি, আমি আপনাকে প্রশ্ন করি, জামাত তার গঠনতন্ত্রে কি উল্লেখ করেছে? তাদের নেতারা বক্তব্যে কি বলছে? আমরা ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করা হবে, বলছে না? বলছে। এখন আমার কথা হলো, যখন কোরআন সুন্নাহর আলোকে তারা মনে করলাম যে ক্ষমতায় গেল, তখন কি এই কৃষ্ণ নন্দী তাদেরকে সাপোর্ট দিবে? যদি কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করে এবং কৃষ্ণ নন্দী জামাতকে সেই সময় সমর্থন দেয়, তিনি কি তার ধর্মের প্রতি তার সমর্থন থাকলো? কেন অনেক থাকবে না? কিভাবে থাকে, কিভাবে আমাকে বলেন। তিনি কি ইসলামী শাসন প্রতিষ্ঠা হলেই কি অমুসলিমরা দেশ থেকে চলে যাবে? না, চলে যাবে কেন? তাহলে আমি তো সেটাই বলছি। আপনি রাজনীতি করেন, পরিষ্কার রাজনীতি করেন। আপনি বলেন যে আমার দল একটি অসাম্প্রদায়িক দল, আমার দলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই রাজনীতি করতে পারবে। আমার গঠনতন্ত্রে সকল ধর্মের মানুষের স্বাধীনতার কথা বলা আছে। প্রত্যেকটা ধর্মের মানুষ আপনার মানে ওই যে ইসলামিক খেলাফত বা কোরআন সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করা, এইটা গঠনতন্ত্রে বলার পরে আপনি কোনোভাবেই যখন একজন হিন্দু ব্যক্তিত্ব যখন আপনি পাশ করিয়ে আনবেন, সে আপনার ভোটার না, শুধুমাত্র সে আপনার একজন জনপ্রতিনিধি। তিনি কি আসলে ওই গঠনতন্ত্র মানবেন কারণ আপনি তাকে নমিনেশন দিয়েছেন? তিনি কি আপনার উদ্দেশ্য লক্ষ্য মানবেন কারণ তাকে আপনি জনপ্রতিনিধি বানিয়েছেন? এই প্রশ্নগুলো তো ফয়সালা হতে হবে। তিনি মেনেই তো নমিনেশন নিয়েছেন। কখন মেনেছেন বলেন? কখন মেনেছেন? কোথায় মেনেছেন? প্রমাণ কি? আমি জামাতের রাজনৈতিক দল হিসেবে সমালোচনা করছি না, কিন্তু অভ্যুত্থানের পরে তাদের যে পলিসি, সেই পলিসির আমি সমালোচনা করছি। এর কারণটা কি? এর কারণটা তারা দেখেন, এক ধরনের বিভেদ তারা উস্কে দিচ্ছে। তারা মনে করছে যে আমাদের যে একটি অবস্থা সৃষ্টি হয়েছে, আমরা বিএনপিকে নব্য ফ্যাসিস্ট, চাঁদাবাজ এগুলো বানাইতে পারলে, আর হিন্দু প্রার্থী দিতে পারলে, এবং এই মেজর আখতারুজ্জামান যারা শিক্ষার্থীদেরকে আপনার রাজাকার বলেছিল। এখন আমি আরেকটা বিশ্লেষণ করি, মেজর আখতারুজ্জামানকে দলে কেন নিল? হাসিনা কি অপরাধ করেছিল? এদেশে জুলাই গণঅভ্যুত্থান কেন হয়েছে? শিক্ষার্থীদেরকে রাজাকার বলেছিল। এবং হাসিনাকে সমর্থন কারা করে? এই যে আওয়ামী লীগ। তাহলে হাসিনা যে অপরাধ করেছে, এই একই ধরনের অপরাধ যে করেছে, তাকে যদি জামাতে নেওয়া যায়, তাহলে আওয়ামী লীগের ভোটগুলো জামাতে যাবে।
এখন এই পলিসির জায়গা থেকে এই মেজর আখতারুজ্জামান যে আমাকে রাজাকার বলল, আমি গতকাল ফেসবুকে পোস্ট দিয়েছি, 2 জন জামাতের একদম 5 জনের মধ্যে টপ লিডার এরকম 2 জনকে আমি জানিয়েছি যে আমাকে রাজাকার বলল, জুলাই গণ অভ্যুত্থানকারী এবং অংশগ্রহণকারী কোটা সংস্কার আন্দোলনের যারা ছিল সেই শিক্ষার্থীদেরকে রাজাকার বলল, এরকম একজন মানুষকে আপনারা কেন দলে নিলেন, কেন দলে কেন নিলেন? তাদের ব্যাখ্যা হলো যে ইসলামে ক্ষমা করা যায়, একটা মানুষ তাদের শেষ বয়সে আমাদের দলে এসেছে, হয়তো আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, এই জন্য তাকে নিয়েছি। আসলেই কি এই ব্যক্তির হেদায়েত দিয়েছে আল্লাহ? সে কি ক্ষমা চেয়েছে? কারোর কাছে ক্ষমা চেয়েছে? হাসিনা যেমনিভাবে ক্ষমা চায়নি, এই হাসিনার প্রেতাত্মা, হাসিনাকে সবসময় প্রশংসা করেছে, সেই প্রেতাত্মা মেজর আখতারুজ্জামান সেও তো ক্ষমা চায়নি। সুতরাং এখন আমার প্রশ্ন, ওই যে একদিকে কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেওয়া, আমরা একটু ওসমান আমি হাদিতে 10 থাকি। সেকেন্ডে, কৃষ্ণ নন্দীকে নমিনেশন দেওয়া হিন্দু ভোটকে টার্গেট করে, এবং এই যে আওয়ামী লীগের ভোটকে টার্গেট করে হাসিনা যে অপরাধ করেছিল, রাজাকার বলেছিল, এরকম রাজাকার যে একজন বলেছে তাকে নমিনেশন দেওয়া, এই পলিসিগুলোর কারণে জামাতের যতটুকু ভোট বাংলাদেশে বেড়েছিল, দেখেন এই 53 বছর পরে জামাতের কিন্তু বাংলাদেশের সবথেকে জনপ্রিয় সময় এবং তারা সেরা সময় পার করছে। এই সময় এসে যখন আমাদেরকে যারা রাজাকার বললো তাদেরকে জামাত দলে নিল, 10% ভোট আমি ধরেছিলাম যে জামাতের বেড়েছে। আমার মনে হয় যে মেজর আখতারুজ্জামানকে নেওয়ার পরে 10% ভোট কমে গিয়েছে, জামাত আবার সেই জায়গায় চলে এসেছে। জি, ধন্যবাদ। আমরা একটু অধ্যাপক মতিনুর রহমান আপনার কাছে জানতে চাই যে আপনি আমাদের প্রথম পার্টে আপনার যে বক্তব্য ছিল সেখানে বলেছিলেন যে 3টি পয়েন্ট করে কারণ উল্লেখ করেছিলেন, সেইখানে আপনি বলতে চাইছেন যে নির্বাচন যারা বিলম্বিত করতে চায় এরকম একটা শক্তি কথা বলেছিলেন, তো বা তৃতীয় একটি পক্ষ যারা রাজনৈতিকভাবে এটি থেকে কোনো ধরনের লাভবান হতে পারে কিনা, সেই জায়গাটা যদি বিস্তারিতভাবে একটু বলতেন। ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ আমার সম্মানিত দুজন সহ-আলোচক, চমৎকারভাবে তারা বলেছেন। আসলে আমি যে প্রেক্ষাপটে এই কথাটি বলেছি সেটি একটু আপনার প্রশ্নের উত্তরেই যাই আমি প্রথমে। দেখুন, আসলে আমাদের একজন সম্মানিত সহ-আলোচক ব্রিগেডিয়ার জেনারেল ইউসুফ সাহেব বলেছেন, ওনার কথা ধরে একটু বলি আমি, সেটা হচ্ছে অবিশ্বাসটা হয়তো তৈরি করতে পেরেছে। এখন আমি যদি বুঝি যে অবিশ্বাসটা তৈরি করার জন্য একটি মহল কাজ করছে, তো একটি দক্ষ পুরনো রাজনৈতিক দল হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতরে অবিশ্বাসটা যারা তৈরি করার চেষ্টা করছে তারা সফল হচ্ছে, কিন্তু রাজনৈতিক দল সফল হতে পারছে না। এটা তো দুঃখজনক আমাদের জন্য, কারণ 36 জুলাই তো আসলে স্পিরিটটাই ছিল যে আসলে নতুন করে বাংলাদেশকে একটু বিনির্মাণ করা। কিন্তু আপনি এই যে অবিশ্বাসটা তৈরি করা একটা মহল, আরেকটু হচ্ছে আমি নিজে অবিশ্বাসের নিজে থেকে তৈরি করছি, এটা কে করলো? আমি যদি ওই জায়গাতে একটু আসি, আমি 8 আগস্টের পর থেকে আমি তো ব্যক্তিগতভাবে মনে করি যে অনেক সময় আমরা বলি না যে এই বিএনপি বড় রাজনৈতিক দল বা আরেকটা বড় রাজনৈতিক দল, কেন বলি? এটা বলি বিগত পূর্বপর নির্বাচনে তাদের আসন সংখ্যা, সরকার পরিচালনা এবং বিভিন্ন দেশব্যাপী তাদের যে সংগঠন, এই কারণে তো বলি বড় রাজনৈতিক দল। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই 8 আগস্টের পর থেকে বিএনপি জায়গা যদি অন্য কোনো রাজনৈতিক দল থাকতো, ধরেন নির্বাচন 3 মাসের মধ্যে তারা আদায় করে নিত, কারণ সেই শক্তি সামর্থ্য বিএনপির ভেতরে ছিল। কিন্তু চরম ধৈর্যের পরিচয় তারা বিএনপি দিয়েছে। এবং রিসেন্টলি আপনি যদি দেখবেন যে মির্জা আব্বাস সাহেবের কথা আসছে, যেটা রাশেদ বলার চেষ্টা করেছে, ডাকসুর ভিপি সাদিক কামিত একটা স্ট্যাটাস দিয়েছে না 15 মিনিট পরে, এই ওসমান হাদিকে আপনার গুলি করার 15 মিনিটের মধ্যে একটা স্ট্যাটাস দিয়েছে। ডাকসুর রাশেদ যেটা বললে আমি রাশেদের সাথে একমত যে ডাকসুর ভিপি মানে সকল ছাত্র সংগঠনের, এটা কোনো রাজনৈতিক দলের কিন্তু না। তাহলে আপনি এমন একটা স্ট্যাটাস দেবেন যেটা একটা রাজনৈতিক দলের পক্ষে যাবে কেন? আপনি যদি দেন তাহলে সেখান থেকে বের হয়ে দিতে হবে। আমার কোশ্চেনটা হচ্ছে এরকম যে মির্জা আব্বাস সাহেব হেভিওয়েট প্রার্থী, কোনো সন্দেহ নেই, উনি তো মেয়রও ছিলেন 4বার 5বার মানে এমপিও ছিলেন। এই টার্গেটটা ওই আসনকে কেন করা হচ্ছে আমি বলেছিলাম, কারণ হাদিকে টার্গেট করার পেছনে যেটা ভাইও বলেছেন অনেকগুলো কারণের মধ্যে একটি, যেমন ধরেন নির্বাচনকে অস্থিতিশীল করা। এই নির্বাচন না চাওয়ার পেছনে কারা ছিল? আমি শক্তি বলি নাই, নির্বাচন চাচ্ছে না একটা শক্তি, আমি কখনোই শক্তি বলি না, শক্তি মনেও করি না। আমি বলি পক্ষ, কোন একটা পক্ষ চাচ্ছে না। শুরু থেকে আর দেখবে যে নির্বাচনের ব্যাপারে আপনি দেখেন যে 5-8 আগস্টের পর থেকে প্রথমে আসলো কি স্থানীয় নির্বাচন দিতে হবে, আসছে না এই প্রসঙ্গটা, জনগণ সেটা খুব সাড়া দেয় নাই। তারপরে আপনি আসছেন আরেক দাবি করলেন কি আপনাকেই দিতে হবে পিআর পদ্ধতি,
যেটা খুবই অমূলক একটা সিচুয়েশন বাংলাদেশের, এটাও হলো না। এবং তখন আপনি কি দেখছেন, বয়ানটা কি দেখেছেন, নির্বাচন হতে দেওয়া হবে না কেন? মানে আপনি নির্বাচন হতে দেবেন না কেন? বাংলাদেশের জনগণ নির্বাচন চায় কিনা চাই সেটা আপনি ইয়ে করেন, সেটাও গেল। তারপর আসলে কি গণভোট দিতে হবে আগে, এই আলোচনা আসছে না, সেটাও হয় না। তো ফাইনালি আসছে, এখন তফসিল ঘোষণা হয়ে গেছে। এবং তফসিল ঘোষণার পর, যেদিন তফসিল ঘোষণা হয়েছে তারপর দিনই ঘটনা ঘটছে হাদিকে উল্লেখ করে। কারণ হচ্ছে এর পরবর্তী স্টেপটাকে, যেটা ভাই বলেছেন যে এই নির্বাচনটা কোনো রকম, আমি যদি মনে করি যে আপনার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য এক, কিন্তু আমাদের পদ্ধতি ভিন্ন, যদি সেটি হয় তাহলে এটিকে বাংলাদেশের জনগণ মেনে নেবে না। কারণ আমরা 17টি বছর বাংলাদেশে আসলে মানুষ নির্বাচন দেখে নাই। আমরা তো চাই স্বাধীন সেবক। আজকে 15 তারিখ পড়ছে বিজয়ের মাস, এবং 14 ডিসেম্বর শহীদ দিবস, যারা যুদ্ধে দিয়েছে, বুদ্ধিজীবী দিবস, এ দেশের জন্য তো তারা জীবন দিয়েছে। তো সুতরাং আমি ব্যক্তিগত মনে করি যে দেখুন, অনেক হয়েছে, তো আলটিমেটলি দেশটাকে নির্বাচনের পথে নিতে হবে এবং গণতন্ত্রের পথে আপনাকে নিতে হবে, যেটা ধ্বংস হয়েছে সব কিছু। আপনি কোথা থেকে শুরু করবেন? জিরো থেকে স্টার্ট করতে হবে। এবং জিরো থেকে স্টার্ট করতে গেলে প্রত্যেকটা সেক্টরে আপনি গিয়ে দেখবেন যে 15 বছরে এত ভ্যাকুম তৈরি হয়েছে, কোনো ম্যান পাওয়ার আপনি খুঁজে পাবেন না। মানে সবগুলোকে একদম ডিস্ট্রয় করে দিয়েছে। আমি খুব দুঃখের সাথে বলি, আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য বলা হতো, এবং ঢাকা ইউনিভার্সিটি আজকের যে প্রেক্ষাপট, আপনি লাস্ট 17 ইয়ার্সে যে সমস্ত শিক্ষক রিক্রুট করেছে, যে সকল ভাইস চ্যান্সেলর নিয়োগ হয়েছে, আপনি চিন্তা করতে পারেন। আপনি নিজেও সম্ভবত ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আপনি বলেন যে, আমি নাম উল্লেখ করলাম না তাদেরকে, যেটা কোনোভাবে হতে পারে না। তার মানে প্রত্যেকটি ইনস্টিটিউশনকে ধরে ধরে ধ্বংস করা হচ্ছে। এইটাকে যদি আপনি দাঁড় করাতে চান তাহলে প্লিজ। আরেকজন উপাচার্য ছিল না, আরেফিন সিদ্দিকী, আমি পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছিল, সে প্রায় 900 শিক্ষক নিয়োগ দিয়েছে। না, আমি নামটা উল্লেখ করলাম না। আমি বিশ্ববিদ্যালয়কে কিভাবে আমি ধ্বংস করেছে? যেহেতু একজন মানুষ মৃত্যুবরণ করেছে, তার প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমি চাই যে আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, সেটা আমি চাই। কিন্তু আপনি দেখেন যে এটা হয়েছে, এবং শুধু যদি ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে এটা হয়, বাংলাদেশের সকল পাবলিক ইউনিভার্সিটি, আমি বলছি যে আমি 30 বছর একটা বিশ্ববিদ্যালয়ে কাজ করছি, সেখানে দেখবেন যে লেকচারার থেকে শুরু করে অ্যাসোসিয়েট প্রফেসর পর্যন্ত আপনার কিন্তু 15 বছর একটা ভ্যাকুম। সেখানে অন্য কোনো আদর্শ লোকই পাবেন না। এটা হয়েছে। তাহলে সেখান থেকে যদি আপনি এটাকে রিইউন করতে চান, তাহলে আপনাকে একদম জিরো থেকে স্টার্ট করতে হবে। আমি সেই দৃষ্টিকোণ থেকে বলেছি যে নির্বাচনটার বিকল্প আসলে নির্বাচন। এখন আপনি বলতে পারেন যে নির্বাচনের জন্য ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন, মানে যারা জনগণ যাতে স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারে, যাতে ভোটটা অন্যের পক্ষে না যায়, মানে আমার ভোটটা যেন অন্য কেউ কাস্ট করতে না পারে, সেগুলো নিয়ে ব্যাপক বিস্তর আলোচনা হতে পারে। রাষ্ট্র কাঠামো মেরামত নিয়েও কিন্তু একটা প্রক্রিয়া হয়েছে, এবং অনেকগুলো পজিটিভ জায়গায় সকল রাজনৈতিক দল ঐক্যমত হয়েছে। তাহলে নির্বাচন নিয়ে এই দুরভিসন্ধি, এই ইঁদুর বিড়ার খেলাটা, এটা কিন্তু 8 তারিখের পর থেকে আমরা ব্যক্তিগতভাবে লক্ষ্য করছি সাধারণ নাগরিক হিসেবে। সর্বশেষ হাদির উপরে এটি, কারণ হাদিকে যেটা ভাই বলছেন যে আতঙ্ক, অবিশ্বাস, আমি মনে করি এটা যদি সাকসেস, যেটা বলা হচ্ছে যে তারা যদি, আমি জানি না তারা পালাতে সক্ষম হয়েছে কিনা, যদি পালাতে সক্ষম হয়ে থাকে, নিঃসন্দেহে আমার যদি অ্যালার্মিং, এবং এটা একটা সিগনিফিক্যান্ট ইস্যু। কারণ নেক্সট আতঙ্ক তৈরি হবে। তার মানে বাংলাদেশে আপনি একটা অস্থির পরিবেশ তৈরি করা, আপনার উদ্দেশ্য অস্থির পরিবেশ তৈরি করা, আমার উদ্দেশ্য ক্ষমতায় যাওয়া, রাইট? এখন এই ক্ষমতা যেনতনভাবে নেওয়া যায়। আপনি বলছেন কেন আমি নির্বাচন পিছাতে চাচ্ছি। আমি যেটা মনে করি, আমি যতটুকু আমার ব্যক্তিগত অ্যানালাইসিস থেকে বুঝি, আপনি যদি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই রাষ্ট্র ক্ষমতার সকল বেনিফিট পেতে থাকেন, তাহলে আপনি নির্বাচন চাবেন না। আপনাকে এই কথা বলতে পারি যে নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে যে বেনিফিটগুলো, অথবা যেভাবে আপনি এনজয় করবেন, সেটা যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই পেয়ে যান, তাহলে আপনি নির্বাচন চাবেন না। এটা আমার কাছে মনে হচ্ছে একটা মহল এই বেনিফিটটা পেয়েছে। কারা পেয়েছে? নিশ্চয়ই কেউ না কেউ পেয়েছে। নিশ্চয়ই যারা নির্বাচন চান তারা পান নাই, যারা চাচ্ছেন না নিশ্চয়ই তারা পেয়েছেন। বিষয়টা খুবই স্পষ্ট। তো আপনি ডে 1 থেকে আপনি দেখবেন যে বিএনপি নির্বাচনের পক্ষে নির্বাচন চেয়েছে, কারণ নির্বাচন 8 তারিখের পর চাইছে তা কিন্তু না। বিএনপি বিগত 17 বছর নির্বাচন চেয়েছে, শেখ হাসিনার ফ্রি ফেয়ার ইলেকশন চেয়েছে। এবং সবচেয়ে মজার কথা এখানে আমি উল্লেখ করতে চাই যে বিএনপি তার নিজস্ব ব্যানার থেকে কিন্তু আন্দোলন করেছে। তার যতগুলো সংগঠন ছিল সবগুলো ব্যানার থেকে করেছে, কোনো মানে গোপনীয়তা না, মধ্য নেওয়া, এবং যার ফলে অসংখ্য বিএনপির নেতাকর্মী কিন্তু গুম হয়েছে, মামলা হয়েছে, আপনার জেল খেটেছে, এবং যাদের এক একজনের পক্ষে 100, 150, 200 পর্যন্ত মামলা হয়েছে। আমি তারপরে এসে বিএনপি যখন এই যে আন্দোলনের সাথে একটা স্টেক হোল্ডার, সকল রাজনৈতিক দলের স্টেক হোল্ডার এক্সেপ্ট ফ্যাসিস্ট,
এবং সাধারণ জনগণ নেমেছে। কিন্তু এই নির্বাচনে তারা চেয়েছে, তার মানে আজকেই চেয়েছে তা কিন্তু না, তারা দীর্ঘদিন তারপর চেয়ে আসছে। তার পরবর্তী তারা চাইবে, রাজনৈতিক দলের আলটিমেট টার্গেট হচ্ছে নির্বাচন চাওয়া এবং জনগণের ম্যান্ডেট নিয়ে যাওয়া। এবং বিএনপি কিন্তু সে লিগেসি চায়, লিগেসি নিয়ে তারা আসতে চায়। আমি যতটুকু জানি আপনার 5 আগস্টের পরে একটা জাতীয় সরকার ফরমেশনের জন্য বিএনপিকে প্রস্তাব দেওয়া হচ্ছে, বিএনপি এগ্রি করে নাই। কারণ বিএনপি এগ্রি করে এই কারণে, বিএনপি চাইছে যে জনগণের লিগেসি নিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা আসতে চায়। যদি জনগণ চায় তারা আসবেন, যদি জনগণ মনে করে অন্য কাউকে চান আসবেন। কিন্তু শুরু থেকে আপনি দেখবেন যে বিএনপি একটা ফ্যাসিস্টকে সরিয়ে আর একটা ফ্যাসিস্ট নিয়ে আসা। আপনি আমাকে বলেন তো যে বিএনপি কোনদিন ফ্যাসিস্ট ছিল? আমি যদি বলি কোনো 17-72 ক্ষমতায় ছিল না, আগে ছিল, এসে সেই ক্ষমতায় থাকা অবস্থায় ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু পজিটিভ কাজও তো বিএনপি করেছে। আমি ধরে নিলাম যে 100-র মধ্যে হয়তো 90টা ভালো কাজ করেছে, 10টা ভুল করেছে, আমি ধরে নিলাম। কিন্তু ফ্যাসিস্ট তো বিএনপি কখনো ছিল না, স্বৈরাচারও ছিল না। সুতরাং এইটা যে এই যে ন্যারেটিভটা তৈরি হলো, বিএনপি একটা, তার মানে সম্ভাবনাময় দেখা যাচ্ছে, তাকে বলা হচ্ছে একটা ফ্যাসিস্টকে সরিয়ে আর একটা ফ্যাসিস্ট। কোনোদিন তো হতে পারে না। ইভেন নট অনলি দ্যাট, আপনি দেখেন আজকে বেগম খালেদা জিয়া অসুস্থ, এবং বেগম খালেদা জিয়া শুধু বিএনপি চেয়ারপারসন তা কিন্তু নয়। আমি তো মনে করি বেগম খালেদা জিয়া তার এন্টার লাইফটা যেভাবে স্যাক্রিফাইস করেছে, সেটা হচ্ছে বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। এবং উনি কিন্তু দেশ থেকে কখনো যান নাই। এখন তাকে নিয়েও কিন্তু ন্যারেটিভ হচ্ছে, এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়েও হচ্ছে। তাহলে এই কাজটা নিশ্চয়ই কেউ না কেউ একটা পরিকল্পিতভাবে করেছে। এখন আমি পার্শ্ববর্তী দেশের কথা বলছি, কিন্তু আমি যদি মনে করি যে এর সাথে আরও অনেক দেশ, অনেক রাজনৈতিক দলের সাথে জড়িত, তো সে দৃষ্টিকোণ থেকে আমি মনে করি আপনি একটু বলেন আমাকে, সেটা হচ্ছে বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে আজকে বাংলাদেশে সামহাও, আমি যদি আমার এই কথাটা যে ভুল প্রমাণিত হোক এটা আমি চাই, ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের। আমি তো মনে করি বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্বের অস্তিত্ব সাথে বিএনপি সরাসরি জড়িত। এটা ক্ষতিগ্রস্ত, বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে আমি ব্যক্তিগত মনে করি। কিন্তু অনেক রাজনৈতিক দল নিশ্চয়ই তারা বাংলাদেশকে ওন করে। আমি এখানে বলতে চাই যে রাশেদ আছে, কারণ তারা তো কোঠা আন্দোলন তো এদের হাত দিয়ে শুরু হচ্ছে। তো সুতরাং আমি মনে করি যে 5 আগস্টের পরে রাজনৈতিক দলগুলোর ভিতরে একটা ঐক্যমত থাকা উচিত ছিল। আপনি আপনার পক্ষে জনগণকে আকৃষ্ট করেন, জনগণের আস্থা অর্জন করেন, জনগণের কাছে যান, নির্বাচনের মধ্য দিয়ে আপনার রাষ্ট্র ক্ষমতায় আসেন, এই তো পলিসি হওয়ার কথা ছিল। কিন্তু শুরুটা হলো বিশেষ করে বিএনপিকে ঘায়েল করা, এবং বিএনপিকে ঘায়েল করতে পারলে, আপনি যেহেতু ফ্যাসিস্ট পালিয়েছে, বিএনপি ঘায়েল করলে ময়দানটা ফাঁকা হবে, সুতরাং খুব যেনতনভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া যাবে, এটা একটা পদ্ধতি। আরেকটু হচ্ছে নির্বাচন না হলে, আমি যেহেতু নির্বাচন না হয়ে রাষ্ট্র সকল বেনিফিটগুলো পাচ্ছি, আমি সঙ্গত কারণে আমি নির্বাচনটা তো ভুলুণ্ঠিত করার চেষ্টা করব। সেই জায়গাতে বিএনপি আমি মনে করি চরম ধৈর্য, সহ্য এবং একটি বড় রাজনৈতিক দল হিসেবে যেরকম শিষ্টাচারের পরিচয় দেওয়া উচিত সেটা দিয়েছে। বিচ্ছিন্নভাবে 2-1 নেতা বা নেতার ক্ষেত্রে হয়তো 2-1টি কথা হতো তাদের ভিতরে আসতে পারে, কিন্তু মূল যে জায়গা আপনি দেখবেন যে 5 আগস্টের পরে বেগম খালেদা জিয়ার স্টেটমেন্ট কি ছিল, যে আমরা প্রতিশোধ নিতে চাই না, আমরা সহনশীলতা বিশ্বাস করি, আমরা আইনের মাধ্যমে সেটি বিচার হবে। ঠিক একইভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কথাটি বলেছেন। তো এটা তো মেসেজ আসলে, যেটা ওবায়দুল কাদের বলেছেন যে রাস্তার ভেতরে মানুষ মরে থাকবে, কিন্তু আলটিমেটলি সেটা তো ঘটে নাই। আমি সেই দৃষ্টিকোণ থেকে বলি, দেশ থেকে যেহেতু প্রত্যেকটি রাজনৈতিক দল দিন শেষে তারাই পরিচালনা করবেন, সুতরাং প্রত্যেকে অন করা উচিত, জনগণের পালসটা বোঝা উচিত, জনগণ আসলে বর্তমানে কি চায়। জনগণ, আমি মনে করি যে বর্তমান সরকার তার যে স্ট্যান্ড, আমি বর্তমান সরকারকে এই জায়গায় ধন্যবাদ দিতে চাই, যে একটি হচ্ছে তারা নির্বাচন, তাদের সংস্কার এবং বিচার, তারা ধারাবাহিকভাবে কিন্তু এই কার্যক্রম চালিয়েছে। নির্বাচনের তফসিল যখন ঘোষণা হয়েছে নিশ্চয়ই নির্বাচনের দিকেই যাচ্ছে। এক্স্যাক্টলি, এবং আমি মনে করি গভর্নমেন্ট তার রাইট ট্র্যাকে রয়েছে। এখন নির্বাচনটি শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি সরকারের উপর ডিপেন্ড করে না, এটি রাজনৈতিক দলের উপরে ডিপেন্ড করে, যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার সহনশীলতার পরিচয় দিবে এবং জনগণের আস্থা অর্জনের প্রতিযোগিতারা নামবে, কে কত ভালো কাজ করতে পারে। ধন্যবাদ। ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আল ইউসুফ, আপনার কাছে আসতে চাই। আপনার বক্তব্যে আপনি যেটি বলেছেন যে, বা আমরা জানতে পারলাম রাশেদও বলেছেন যে যদি পালিয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি, যারা এই হাদির উপর হামলা করেছে তারা হয়তো পালিয়ে গিয়ে থাকতে পারে, দেশের বাইরে চলে যেতে পারে। তো সেই জায়গাটায় সরকারের কোনো অবহেলা দেখেন কিনা? ধন্যবাদ। আমার দুজন সমালোচক, একজন তো রাজনীতি করেন, আর একজন থেকে বুঝলাম যে আমাদের পার্টিকুলার কোনো একটা দলের প্রতি হয়তো ওনাদের একটু ইয়ে আছে, মানে পছন্দ কিংবা অপছন্দের ব্যাপার আছে। আমি একটা বিষয় খুব, এই ব্যাপারটার সঙ্গে এটা রিলেটেড, হাদির ব্যাপারটা রিলেটেড। শুরু থেকেই আওয়ামী লীগ ওয়াজ ট্রাইং টু স্টে রিলিভেন্ট,
তারা কিন্তু প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে। এটা স্বাভাবিক। স্বাভাবিক, তারা করবেই। এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক রাখছে কারা? আজকে উইথ অল দি ডিউ রেসপেক্ট, হয়তো অ্যাবসলিউটলি সরল মনে সরল বিশ্বাসে হাদি হয়তো ভেবেছিল যে যে ছেলেগুলো ওকে কিলিংয়ের সঙ্গে জড়িত ছিল তারা হয়তো আসছে, তবা করে ভালো হয়ে গেছে, মিলাদ শরীফ পড়াইছে, ভাই এখন থেকে আমি আর ওগুলোর ভিতর নাই, আমি এখন থেকে আপনার আদর্শে বিশ্বাসী। হাদি হয়তো তাকে বিশ্বাস করেই বুকে টেনে নিয়েছে। হাদির কেসটা একরকম হতে পারে। কেউ কেউ আছে তারা অর্থ দিয়ে আনুগত্য কিনে নিয়েছে, শেল্টার কিনে নিয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা শুরু থেকেই সেই অগাস্টের জুলাই বিপ্লবের পর থেকেই আমরা একটা কথা শুনে আসছি যে আওয়ামী ভোট ব্যাংক অ্যাটলিস্ট 20% লোক তো আওয়ামী লীগকে ভোট দিত, এরা কোথায় যাবে? এটা নিয়ে দলগুলোর মধ্যে একটা টানাটানি শুরু হয়ে গেল। দ্যাট মিনস আমরা আবার সেই গতানুগতিক ভোটের রাজনীতিতে ফিরে গেলাম। এই এতগুলো যে তাজা প্রাণ, এতগুলো ছোট ছোট ছেলে মেয়ে জীবন হারালো, যেটার জন্য আমরা একটা পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু এত সহজে দলগুলো তাদের আদর্শচ্যুত হয়ে সে আওয়ামী লীগকে আবার ওই আওয়ামী ভোট ব্যাংকটা সিকিউর করার জন্য তারা তাদেরকে টানার চেষ্টা করলো। আমরা তাদের বক্তব্যের ভিতরে লক্ষ্য করেছি। আমি কিন্তু সেটা কি স্বাভাবিক না? হ্যাঁ, সেটা স্বাভাবিক, এবং এখান থেকেই বিপদটা তৈরি হচ্ছে। আজকে যাদেরকে আপনারা ভোট ব্যাংকটাকে বাড়ানোর জন্য, নির্বাচনে জেতার জন্য যাদেরকে আপনি টেনে নিয়ে আসলেন, ওই যে বলে না তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, হাদির মতো এই যারা তাকে খুন করেছে এরকম অন্যান্য দলগুলোর ভেতরেও কিন্তু আওয়ামী লীগের এরকম পটেনশিয়াল মার্ডারার যারা সুযোগ পেলেই ছোবল মারবে, তাদেরকে কিন্তু আপনারা জায়গা দিয়েছেন রাজনৈতিক দলগুলো। মানে এই জায়গাটাতে আমার মনে হয় যে এই যে আপনি বলছেন সরকারের ব্যর্থতা, সরকার, প্রশাসন, ইন্টেলিজেন্স কিভাবে করে এই সমস্ত সন্ত্রাসীদেরকে বা খুনিদেরকে ধরবে যদি রাজনৈতিক দলগুলো যে বিশাল ছাতা তার ভেতরে যদি ওরা আত্মগোপন করে থাকে? না, ওইটার কথা বলিনি। এই পার্টিকুলার এই ঘটনায় যারা হামলা করেছে তারা যদি পালিয়ে গিয়ে থাকে, যে দুইজনকে বলা হচ্ছে, সেই জায়গাটায় সরকারের অবহেলা আছে কিনা সেটা জানতে চাইছি। আমি সেটাই বলছি যে এই যে এরা যে পালিয়ে গেল কি করে, এখন আপনার ইন্টেলিজেন্সের ব্যাপার বা সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী, ওরা তো সুপারম্যান না। না, আপনি চিন্তা করেন ট্রাম্পকে যে গুলি করা হলো, তাহলে কি আপনার CIA, FBI সবাই ফেল না? ট্রাম্পকে তো গুলি করা হয়েছে প্রকাশ্য জনসভায়। মানে আপনি কোনো নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু অ্যাবসলিউটলি নিশ্চিদ্র করে গড়ে তুলতে পারবেন না। এরা তো সুপার হিউম্যান না। তো কাজেই একটা ঘটনা ঘটে যেতেই পারে, আমাদেরকে দেখতে হবে ঘটনা ঘটার পরে তারা কতটুকু রেসপন্স টাইম পেয়েছে এবং তারা কি কি পদক্ষেপ নিয়েছে। এই ধরনের একটা শুক্রবার দিন নামাজের পর রাস্তাঘাট যখন একেবারে শুনশান নিরিবিলি, ইভেন হাইওয়েগুলো এই সময় কিন্তু কোনো বাস টাস চলাফেরা করে না, এই সময় একটা ওয়েল প্ল্যান, মিটিকুলাসলি ডিজাইন্ড একটা প্ল্যানের মাধ্যমে একটা লোককে শ্যুট করে পালিয়ে যাওয়াটা, এবং অন দি আদার হ্যান্ড আমি যদি মনে করি যে রেসপন্স টাইম যারা রেসপন্ড করা উচিত ছিল, কিসের ভিত্তিতে তারা রেসপন্ড করবে? একটা তদন্ত করতে হলে তাকে অনেকগুলো ক্লু প্রয়োজন হয়। ক্লুগুলো কালেক্ট করতেও তো তাদের অনেক সময় লাগছে। বরঞ্চ আমি বলবো যে এখন শুটারকে ধরাটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার না। শুটার হয়তো চলে যাক, কিন্তু পুরো নেটওয়ার্কের ভিতরে যারা ছিল, শুটার কার রেফারেন্সে হাদির কাছে আসলো, হু রেফার্ড হিম? শুটার এক সময় নাকি আপনার ছিল, তার ডাকাতির মামলায় তাকে করা হয়েছিল, তাকে জামিন দেওয়ার পিছনে কারো অবদান রেখেছে? ইউ হ্যাভ টু বি পয়েন্ট ব্ল্যাঙ্ক। এগুলো কিন্তু এড়িয়ে যাওয়ার উপায় নাই। সে কিভাবে হাদির মতো একটা আদর্শবাদী, একটা স্পষ্টবাদী ছেলে দলের মধ্যে ইনফিল্ট্রেট করলো, ইনফিল্ট্রেট করার পেছনে কারা কারা এনেবলিং এনভায়রনমেন্ট তৈরি করেছে, দ্যাট হ্যাজ টু বি লুকড ইনটু। অ্যান্ড আই বিলিভ দে আর পার্ট অফ দি নেটওয়ার্ক। এবং তারপরে শুধু তাই না, আপনি দেখেন এই ঘটনাটা ঘটার পরে আপনি দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিছু তথাকথিত বুদ্ধিজীবী তারা ডেলিবারেটলি কিন্তু ঘৃণা ছড়াচ্ছে, উষ্মা ছড়াচ্ছে, বিদ্বেষ ছড়াচ্ছে নিজেদের মধ্যে। তো আমি তো মনে করি দিস ইজ অলসো এ পার্ট অফ দি গেম প্ল্যান। এরকম একটা ঘটনা ঘটার পরপরই দেশে বিদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন রকম বিবৃতি দেওয়া শুরু করলো, যাতে করে একের বিরুদ্ধে আরেকজনকে উস্কে দেওয়া যায়। বিএনপির বিরুদ্ধে জামাতকে, জামাতের বিরুদ্ধে বিএনপিকে, এনসিপির বিরুদ্ধে কাউকে। এই গেমটা যারা প্লে করছে, এই পুরো জিনিসটাকে আপনি শুধুমাত্র একটা শুটারকে কী করবেন? আর শুটারকে আপনি হি উইল কমিট সুইসাইড প্রবলি অর হি উইল বি কিল্ড, ওকে ধরে লাভ নাই। আপনাকে পুরো নেটওয়ার্ককে শনাক্ত করার, সে কার আশ্রয় ছিল, মোটরসাইকেলটা কোত্থেকে পেল,
এখান থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাব্য, আমাদের তো এই বাংলাদেশের এখন প্রত্যেকটা রাস্তার প্রত্যেকটা টার্নিং পয়েন্ট এক একটা করে ক্যামেরা আছে। তবে সবশেষে আমি একটা কথা বলতে চাই, আপনার সময় হয়তো শেষ। আমি বলবো যারা এই পরিকল্পনাটা করেছে তারা আমাদের একটা উপকার করেছে। আবু সাইদের মৃত্যুটার কথা চিন্তা করেন, ইট ওয়াজ আ টার্নিং পয়েন্ট ইন জুলাই রেভলিউশন। আর আমি মনে করি ওসমান হাদিকে শ্যুট করার ইনসিডেন্টটা একটা টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে। আমি আশা করি এবং বিশ্বাস করি রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মধ্যে যে কাদা ছোড়াছুড়ির রাজনীতি, জি, এটা থেকে সরে এসে প্রকৃত শত্রুকে শনাক্ত করতে পারবে এবং আওয়ামী লীগ এবং তাদের পৃষ্ঠপোষক ভারত, আমরা দেখি যখনই কোনো একটা অঘটন ঘটে, সময় শেষ আমার। দেয়ার হ্যাজ বিকাম এ সেফ হারবার ফর অল দি ক্রিমিনালস। Okay. সবাই ঘটনা শেষ করে ওখানে পালিয়ে যায়। তো শত্রুকে চেনা প্রয়োজন, নিজেদের মধ্যে যুদ্ধ করার প্রয়োজন নাই। আসল শত্রুকে চিনুন, নিজেরা ঐক্যবদ্ধ থাকুন। জি, এটাই আমার রিকোয়েস্ট। ধন্যবাদ আমাদের 3 আলোচককে। আমরা পরবর্তীতে নিশ্চয়ই সময় পেলে আরও এই বিষয়ে আলোচনা করতে পারবো। দর্শক, ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিল যেন থামছেই না। গত 24 ঘন্টায় মারা গেছেন 5 জন। পাশাপাশি শীতকালও চলে এসেছে। এ সময় মৌসুম পরিবর্তনজনিত কারণে আক্রান্ত হওয়া, বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বাড়ে। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধরা বেশি অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকরা তাই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। সবাইকে এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা এবং সতর্ক থাকার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। এনটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।